লাল শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা ৫৯। লেখনীতে ফাতেমা ফারিয়াল। সন্ধ্যা নামলে ঢাকার চিপাচাপা অলিগলিগুলো ধীরে ধীরে রূপ বদলাতে শুরু করে। দিনের আলোয় যেসব গলি নিরীহ মনে হয়, রাত নামার সাথে সাথে সেগুলোই ভয়ঙ্কর হয়ে ওঠে। সন্ত্রাসীদের উৎপাত বেড়ে যায় আর সাধারণ মানুষের কোলাহল কমে আসে। কামারপট্টির এমনই এক সরু গলিতে ঢুকলো শামীম পোদ্দার। গলির ভেতরেই আসে বড়সড় একটি চাপাতি আর ছুরির কারখানা। সাদা লুঙ্গির এক কোণ ধরে মুখ ভর্তি পান চিবোতে চিবোতে ঢুকে ভেতরে যায়। বাইরে থেকে দেখলে মনে হবে একটা সেফ কামারের দোকান, কিন্তু আসলে এটা কোনো কারখানা না। এখানে চাঁদাবাজি আর চোরাচালানের একটা শক্ত ঘাঁটি। শামীম পোদ্দার ভেতরে মুখে ঢুকা পান চিবোতে চিবোতে চারপাশে তাকালো। তারপর এগিয়ে গিয়ে একগাল হাসি দিয়ে বলল, আরে আরে, এইটা আমি কি দেখতাছি? মাতাবরের গরিবের আস্তানা। হঠাৎ ঠ্যাং মারলেই কি মনে কইরা? খলিল মাতাব্বর মাঝখানে রাখা একটা কাঠের চেয়ারের ওপর পায়ের ওপর পা তুলে বসে গম্ভীর মুখে তাকিয়ে আছে সামনে। তার পাশে দাঁড়িয়ে তার কয়েকজন বিশ্বস্ত লোক। শামীম পোদ্দার কালু নামে একটা চেলা এগিয়ে এসে বলল, ওস্তাদ, আপনার লাইগা হ্যাঁ আধ ঘন্টারই বইয়া রইছে। শামীম পোদ্দার পানখানা মুখ ঠোঁট মুছে বলল, খালিল বয়া রাখছো কেমনে? সাখপের ব্যবস্থা কেন করো নাই? আমি কি হেডা কইয়া দিমু খাতিরদারি কেমনে করতে হইব? কালু ছেলেটার মাথা নিচু করে বলল, আমি তো আনতেই চাইতেছি আমিয়া, হ্যাঁ মানা করতেছে। পোদ্দারের চোখ লাল হয়ে উঠল। কিছু বলতে যাবে এমন সময় খলিল মাতব্বর হাত তুলে থামিয়ে দিল। পা নামিয়ে সোজা হয়ে বসলো সে, গলা এবার ভারী আর কড়া। আমি এখানে চা কফি খাইতে আসি নাই। একটু থেমে ফের বলল, আমি তোর জন্য একটা অফার লইয়া আসছি। শামীম পোদ্দার একটু অবাক হলো, তারপর নিজেই নিজেকে একটু শান্ত করলো। একটা চেয়ার টেনে সামনে বসে পড়ল। শরীর সামনের দিকে ঝুঁকিয়ে আগ্রহী নিয়ে বলল, অফার আমার লাইগা? খলিল মাতব্বর নির্লিপ্ত গলায় বলল, চাইলে আমি অন্যভাবেও কাজটা করতে পারতাম, কিন্তু শুনলাম আহাদ রাজার সাথে তোরও ঝামেলা চলতেছে, তাই ভাবলাম আগে তোরই অফারটা দেই। পোদ্দারের চোখ কৌতূহলে জ্বলে উঠল। কি করতে চান? খলিল মাতব্বরের মুখ শক্ত হয়ে গেল। গালে জমে থাকা রাগ এবার বেরিয়ে এলো মুখ দিয়ে। ধ্বংস। আমি আহাদ রাজাকে ধ্বংস করতে চাই। আমার অপমানের প্রতিটি হিসাব আমি আদায় করতে চাই। ওর তেজ আমি মাটির সাথে মিশিয়ে দিতে চাই। আমার কাছে দিয়া কিতা চান? আমি চাই কাজটা তুই কর। এ কথা শুনে শামীম হঠাৎ করে বলে উঠল, মুখ শক্ত করে, পারুম না, আমি এই কাম করতে পারুম না। আমি আহাদ রাজারে কথা দিছি, ওর সাথে টিক্কা নিব না। সে কথার বরখেলাপি আমি করুম না। খলিল মাতব্বরের ঠোঁট বাঁকিয়ে হাসলো, কিন্তু হাসির ভয়ঙ্কর এক হাসি ছিল। সে নিজের চকচকে টাক মাথার উপরে হাত বুলিয়ে বলল, এক থালায় খাইতে বইসা অন্য থালার চিকেন দেখলে থালা বদলের মানুষটার মুখ এইসবে শোভা পায় না। পোদ্দার একটু থেমে ধীরে ধীরে যোগ করলো, তুই কাজটা কইরা দিলে কারওয়ান বাজার আবার তোর দখলে আসবে, একবার ভেবে দেখ। শামীম পোদ্দার চুপ হয়ে গেল। নিজের লাভের কথা ভাবলো, ক্ষমতা, এলাকা, টাকা সব একসাথে ফিরে পাওয়ার সুযোগ সময় নিয়ে গম্ভীর গলায় বলল, কি করতে হইব? মাতব্বর এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন হিংস্র প্রতিশোধের আগুন। টেবিলের ওপর এক বান্ডিল ১,০০০ টাকার নোট রেখে বলল, আপাতত এটা রাখ, বাকিটা সময় মতো জানবি আর সময় মতোই পাবি। একটু থেমে কণ্ঠ ঠান্ডা করে আবারও ভয়ঙ্কর করে যোগ করলো, কিন্তু যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে কাকপক্ষীও তোর হদিস পাইব না, মাথায় রাখিস কথাটা। এই কথাটা বলেই হনহন করে বেরিয়ে গেল খলিল মাতব্বর। ঘরে নেমে এলো গভীর নীরবতা। শামীম পোদ্দার ধীরে ধীরে টেবিল থেকে টাকার বান্ডিলটা তুলে ওজন মাপার মতো করে নেড়েচেড়ে দেখলো। তারপর নাকের কাছে নিয়ে এসে গন্ধ শুকতেই পান খাওয়া মুখ দিয়ে একগাল হাসি ফুটে উঠল। পাশে দাঁড়ানো কালুর দিকে তাকিয়ে বলল, বুঝলি রে কালু, এই কাগজের গন্ধের নেশারে হার মানায়, একবার ধরলে সহজে ছাড়ে না। কালু বলে উঠল, এত স্বাদ কেন এটাতে? দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে, খুবই বিশ্রী সেই হাসি, সেখানে কোনো মনুষ্যত্বের লেশ নেই।
সকালের নরম আলো চোখে পড়তে রিদিতার ঘুম ভাঙল। আজ চোখ সে কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করলো এক উষ্ণ শক্ত বুকের মাঝখানে। মুহূর্তের মধ্যে বিভ্রান্ত হতেই পরবর্তীতে নাক ঘষে দিল একবার দুবার। পরিচিত সেই পুরুষের গন্ধ নাকে আসতে তার ঠোঁট অজান্তে এক অস্ফুটিত এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল। এই গন্ধটা তার খুব ভালো করেই চেনা। সে নড়ে চড়ে আরো একটু কাছে সরে গেল। সে বুকের ভেতরে মাথা গুঁজে থাকতে চায়, কিন্তু আহাদের খোঁচা খোঁচা দাড়ি, তার চুল বারবার আটকে যাচ্ছে। আহাদ তখন একটু আতঙ্কিত গলায় বলে ওঠে, কি করছো তুমি? হ্যাঁ, সোজা হও, এভাবে শোয়া যাবে না, সোজা হও। রিদিতা চমকে গিয়ে চোখ খুললো, দেখলো আহাদ চোখ বড় বড় করে তাকিয়ে তার দিকে। চোখে ঘুম নেই বললেই চলে, বরং মনে হয় সে পুরোটা রাত নির্ঘুম ছিল। রিত একটু সরে এসে ধীরে স্বরে প্রশ্ন করলো, আপনি ঘুমাননি? আহাদ বিরক্তির সাথে উত্তর দিল, আমি জানতাম তুমি আমার নড়াচড়া করবে, একটা গন্ডগোল বাঁধাবে, তাই ঘুমায়নি। তুমি কাত হয়ে আছো কেন? সোজা হও, বেবিরা কষ্ট পাচ্ছে। রিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই লোকটা বলে কি? সে তো তেমন কিছু টের পাচ্ছে না, অথচ হাতেরাজ এমনভাবে বলছে যেন সে অনেক বড় অপরাধ করে বসেছে। রিতা উঠতে চাইতে আজ সঙ্গে সঙ্গে তাকে সামলে নিল, পিছনে একটা বালিশ ঠেস দিয়ে বসিয়ে দিল। রিদি চোখ পিটপিট করে বলল, আমাকে কি অসুস্থ রোগী মনে হচ্ছে যে আপনি সারা রাত পাহারা দিচ্ছেন বসে বসে? আহাদ নাক টেনে বলল, তুমি উল্টাপাল্টা মুভমেন্ট করো, এতে ওদের সমস্যা হতে পারে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না তোমাদের নিয়ে, না ওদের নিয়ে। রিতা হতবাক হয়ে তাকালো, অভিমানী শব্দ যেন হারিয়ে গেল। আহাদ ফুস করে একটা শ্বাস ছাড়লো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি এমন কেন? কেমন খারাপ? বেশি খারাপ? আহাদ হালকা এসে উঠে বলল, শুধু ভালো দিয়ে দুনিয়া চলে না, একটু একটু খারাপও হতে হয়। রিতা জানে কথায় কথায় কখনো আহাদ রাজার সাথে পেরে উঠতে পারবে না, তাই আর কিছু না বলে চুপ হয়ে গেল। ঠিক তখনই দরজায় টোকা পড়লো। আহাদ উঠে গিয়ে দরজা খুলতে ভেতরে ঢুকলো আহিয়া, আর দরজার কাছে দাঁড়িয়ে রইল আদনান। আহাদের কণ্ঠের সঙ্গে তীক্ষ্ণ হয়ে উঠল, সকাল সকাল এখানে কি চাই? আহিয়া সরাসরি রিদিতার কাছে গিয়ে বলল, আমরা সবাই মিলে বাইরে যাচ্ছি, তুইও চল, একটু ঘুরে ফিরে কেনাকাটা করে চলে আসবো। কথা শেষ হওয়ার আগে বজ্রের মতো আহাদের কণ্ঠ আশ্রে পড়ল, রিদি কোথাও যাবে না, আর না তুই যাবি। তারপর দৃষ্টি আদনানের দিকে ঘুরিয়ে বলল, আর বাকিরা যাবে কিনা সেটা তার যার ব্যাপার। আহিয়ার মুখ সঙ্গে সঙ্গে কালো মেঘ জমে উঠল। অসহায়ের মতো ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কেন? গেলে কি হবে? একটু কেনাকাটা করলে কি হবে? একটু কেনাকাটা করেই তো ফিরে আসবো। আমি যখন বলেছি তার মানে না। কিন্তু আহি, থাপড়ায় কিন্তু তোর চেহারা নকশা পাল্টাই দিব। আমার উপর কথা বলবি না। রিদি এই অবস্থায় বাইরে যাওয়া ঠিক না। আমার যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরবো। রিতে এবার চুপ করে থাকতে পারল না। আমার না যাওয়ার সাথে আহিয়ার কি সম্পর্ক? ও যাক, আপনি কেন না করছেন? আহাদ রক্তচক্ষু করে আদনানের দিকে তাকালো। আদনান বিরক্ত হয়ে ভেতরে এসে আহিয়ার হাত নিজের মুঠোয় নিল। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, অনেক হয়েছে আহি, চলো। আহি যাবে না। যাবে না। আমি আমার বউ নিয়ে যেখানে খুশি সেখানে যাব। তোর সমস্যা কোথায়? তোর বউ তো নিয়ে যাচ্ছি না, তুই তোর বউকে নিয়ে বসে থাক। এ কথা বলে সে আহিয়াকে নিয়ে বেরিয়ে গেল। আদনান রাগে ক্ষিপ্ত একটি কুসুম ছুঁড়ে মারল। আদনান কিন্তু কিছুক্ষণে তারা চলে গেছে। পরিস্থিতি সামলাতে রীতিতে হালকা অভিনয় করে বলল, শুনুন না আমার। আজ সঙ্গে সঙ্গে ঘুরে গেল। দৌড়েশকে উৎকণ্ঠা নিয়ে বলল, কি হয়েছে জানু? মাথা ঘুরছে? খুব খারাপ লাগছে? বমি পাচ্ছে? রিতা মাথা নেড়ে বলল, তাহলে? রিদিতা ঠোঁট ফুলিয়ে শিশুর মতো বলল, আমার ক্ষুধা লাগছে। আজ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। প্রিয়সী সেই নিষ্পাপ মুখটা দেখে মুহূর্তে মন গলে গেল। ধীরে ধীরে তার দিকে ঝুঁকে বলল, তুমি কি আমাকে বশ করার চেষ্টা করছো? রিতা ইনোসেন্ট মুখ বানিয়ে বলল, মানে আমি? আহাদ আরও কাছে গিয়ে এলো। তার গরম তপ্ত শ্বাস রিদিতার গাড়ে এসে লাগতে কেমন কুকড়ে গেল রিদিতা। নিজের অস্থিরতা সামলাতে না পেরে মুখ ফুলিয়ে ফেলল আহাদের বুকে। আহাদ তার এলোমেলো চুল সরিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, এতটা দুর্বল করে দিও না জানু, শেষমেশ ক্ষতিটা কিন্তু তোমারই হবে। রিদিতা মুখ লুকাতে কাপা গলায় বলল, আপনার কাছে থাকলে ক্ষতি কেন? ক্ষত বিক্ষত হলেও আমার কোনো আফসোস নেই। আহাদ গভীর একটা হাসি দিল, আচ্ছা